নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন নিমতা থেকে, উত্তর 24 পরগনার নিমতা থেকে এক দাদাভাই। উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে উনি পেশায় একজন অটো চালক। নিমতারই অটো স্ট্যান্ডে উনি অটো চালাতেন, আজও চালান। ঘটনাটা গত বছরের ঘটনা। বলছেন ঘটনাটা শুরু হয়েছিল খুব অদ্ভুতভাবে। উনি প্রথমবার নতুন ফোন কিনেছিলেন, অ্যান্ড্রয়েড ফোন। পুরনো ফোনটা অনেক দিন ইউজ করছেন, ভালো লাগছে না, নতুন একটা ফোন উনি অনেক কষ্ট করে কিনেছেন। তারপর ওনার একটা নেশা হয়ে গেছিল, ফোনেতে বিভিন্ন রকমের ছবি, যা ছবি ভালো লাগতো উনি ডাউনলোড করে রেখে দিতেন। কাউকে কোনো সময় শেয়ার করতেন, কখনো নিজে রেখে দিতেন। কেন বলছি, ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এরকম বিভিন্ন ছবি আস্তে আস্তে তো ওনারই একজন পরিচিত একজন হোয়াটসঅ্যাপে ওনাকে একদিন একটা ছবি পাঠালো, মানে ভয় দেখাবার জন্য। রাত্রেবেলা, দেখতো ছবিটা কেমন লাগে, ভয় পাচ্ছিস, দিয়ে এটা হাসির রিয়্যাক্ট। উনি তখন ছবিটাকে ভালো করে দেখলেনও না। পরের দিন সকালে উনি দেখে একটা হাসির রিয়্যাক্ট দিয়ে রেখে দিলেন যে এমন কিছু বিষয় না। একটা মহিলার ছবি, খুব ভয়ঙ্কর কোনো ছবি না, শুধু তার চোখ দুটোই যেন মানে অন্যরকম, মানে দেখলে একটা যেন চোখের মধ্যে আকর্ষণ আছে। উনি বলছেন এই ছবিটা নাকি ওর বন্ধুর অনুযায়ী নাকি ভাইরাল হয়েছে। তখন বলে অনেকে আমাকে শেয়ার করেছে, আমি তোকে পাঠালাম, দেখ তো অনেকক্ষণ তাকিয়ে থাকতে তুই পারবি না। ভালো করে দেখলো, সত্যিই তো বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না, চোখটার মধ্যে যেন কি আছে। তো একবার দুবার ওরকম দেখে টেকেও মোবাইল রেখে উনি ওনার প্রতিদিনকার কাজে বেরিয়ে গেলেন। তো সারাদিন প্যাসেঞ্জার আনা নেওয়া সমস্ত কাজ করার পর দুপুরবেলা উনি বাড়ি এসেছেন। বাড়ি এসে আবারও খেতে মানে ওয়াইফ দেবেন খাবার, বাড়ছেন, উনি খেতে বসেছেন কিন্তু খাওয়া শুরু করেননি। মোবাইলটা খুলে এটা ওটা খুটখাট করতে করতে খালি ওনার মনটা চলে যাচ্ছে ছবিটার দিকে। একবার ছবিটা দেখি। ছবিটা দেখছেন, ওয়াইফকেও দেখালেন, দেখো কেমন লাগে। ওয়াইফ বললো বাবা কীরকম চোখটা যেন, রেখে দাও, ভাল লাগছে না। উনি এত গুরুত্ব দিলেন না, ইনি চোখটার দিকে তাকিয়েই আছেন। তো অতক্ষণ ধরে স্বামী এরম ফটো দেখছেন বলে ওয়াইফ বলছে বাবা এটা কি এমন ফটো, এত দেখার কি আছে। তখন হাজব্যান্ড বলছেন না, সাধারণ একটা ছবি, কিছুই হয়তো নেই, চোখটা যেন কেমন না, চোখটা যে লাল বা চোখটা বেরিয়ে আছে ওরকম কিছু না, সাধারণ, কিন্তু চোখের মধ্যে যেন একটা কি যেন একটা ফুটে উঠছে, বারবার ফুটে উঠছে, বেশিক্ষণ তাকানো যাচ্ছে না, চোখটা সরিয়ে নিতে হচ্ছে, বেশ ভয়ও লাগছে। উনি এবার এরকম বেশ কদিন চলল। এবার যেটা হয়েছে, মানে যত দিন যাচ্ছেন উনি বিভিন্ন রকম ফটো শেয়ার করেন, ফটো ডাউনলোড করেন, এটা একটা নেশা, ভালো লাগে। কিন্তু আর কোনো কিছু ওনার ভাল লাগছে না। উনি ঘুরে ফিরে বারবার এই ফটোটাই দেখেন, এটাকে ওয়ালপেপার বানিয়ে ফেললেন। অত ভয়ঙ্কর ফটো, উনি মোবাইলে স্ক্রোল করে বিভিন্ন রকম ইউটিউব, অন্যান্য সাইট সব দেখা বন্ধ করে দিলেন, ভিডিও দেখা বন্ধ। সব সময় যেন মনে হচ্ছে ছবিটাই দেখে যাই। অদ্ভুত একটা আকর্ষণ, মাঝে মাঝে মনে হচ্ছে যেন ছবিটা কথা বলতে পারছে, ছবিটা যেন চোখ দিয়ে কিছু বলে। তো তো উনি ওনার স্ট্যান্ডের কিছু বন্ধু বান্ধবকে বললেন যে আচ্ছা এরকম তোদের হয়েছে কখনো? ওরা বললেন না তুই এটাকে নিয়ে বেশি ভাবছিস, তাই জন্য ও এমন কিছু ব্যাপার না। এই ফটো নিয়ে ওনার অবসেশনটা দিনের পর দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। বাড়তে এমন একটা জায়গায় চলে এলো, উনি ফটোটাকে বিভিন্ন ক্যাফেতে গিয়ে প্রিন্ট করান, বাড়িতে আসেন ছিঁড়ে ফেলেন, যেন মনে উনি যেরকম চাইছেন সেরকম প্রিন্ট আসছে না। আবার এরকম করেন, প্রিন্ট করান, ছেড়ে দেন। ওনার ওয়াইফের এবার একটু বেশ সন্দেহ হলো। উনি ভাবছেন যে কী হলো, এরকম কেন করছে। ফটোটা একটা সাধারণ মেয়ের, হয়তো যেমন ফটোশ্যুট লোকে করে
ভূত সেজে হয়তো, কিন্তু ভূতও ঠিক মানে ভৌতিক যে পিকচারগুলো দেখে আমরা অভ্যস্ত তেমনও কিন্তু নয়। তাহলে এটাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? মানে তার স্বামীর এই বাড়াবাড়ির কারণ উনি কিছু বুঝতে পারলেন না। স্বামী স্ত্রীতে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হলো। উনি স্বভাব অনুযায়ী খুব শান্তশিষ্ট, একদম মানে মিষ্টি কথা বলা মানুষ। উনি লিখেছেন, দিদিভাই অনেক সময় লোকে অটোওয়ালা বা রিক্সাওয়ালাদের নামে বলে যে তারা খুচরো দিতে চান না, এটা উদাহরণ হিসাবে উনি বলছেন। আমি আজ অবধি কোনো দিন কারোর সঙ্গে কেউ যদি আমাকে একটা সকালবেলা 100 টাকার নোটও ধরিয়ে দেয়, আমি কোনো দিন বিবাদ করিনি। ওনার নেচারটা বোঝাবার জন্য আমি এই কথাটা বললাম। বাইরের লোকের সঙ্গে উনি কোনো বিবাদে যান না। ওনার মানে যারা চিনে গেছে ওনার অটোতে উঠতেই বেশি পছন্দ করে, এত সুন্দর ওনার ব্যবহার সেখানে। আর উনি যথেষ্ট শিক্ষিত, উনি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তারপরে সংসারের চাপে ওনার 3 বোন ছিল, উনি একটাই ছেলে মা বাবার। 3টে বোনের পড়াশুনো, বিয়ে দেওয়া এসব করতে গিয়ে ওনাকে তাড়াতাড়ি কাজের জগতে প্রবেশ করতে হয়েছে। বেশি দিন ধরে উনি এই পড়াশুনোটা চালিয়ে যেতে পারেননি। ফটোটাকে বিভিন্ন যে উনি প্রিন্ট করাচ্ছিলেন, এখান থেকে করাচ্ছেন, এনে বাড়িতে টাঙাচ্ছেন, আবার ছিঁড়ে ফেলে দিচ্ছেন। বলছেন আমার জন্য ঠিক পছন্দ হচ্ছে না, আমি যেমন চাইছি, যেরকম মোবাইলে দেখতে পাচ্ছি সেই লুকটা ঠিক যেন যখন ওটাকে প্রিন্ট করছি তখন যেন আসছে না, চোখটার মধ্যে সেই যে জীবন্ত ব্যাপারটা যেন আসছে না। তো এরকম করতে 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 ওয়াইফের সঙ্গে প্রচণ্ড সমস্যা লেগে যায়, যেটা আমি বললাম। এবং একদিন রাগের মাথায় উনি ওয়াইফের গায়ে হাত তোলেন, যেটা কোনো দিন উনি করেননি। এবং ওনাদের ফ্যামিলির খুব সুনাম আছে ওই অঞ্চলে। তো ওই বাড়িতে ঝামেলা দেখে পাড়া প্রতিবেশীরাও অবাক হয়ে গেল যে ওর মতন ছেলে ওয়াইফের সঙ্গে ঝামেলা করছে, ভাবাই যায় না। তো ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে যান তার একদিন বাদেই। উনি সারা ঘরে ওই ফটোটা লাগিয়ে রেখেছিলেন। মাঝে মাঝে যেরকম বললাম প্রিন্ট করতেন, করে লাগাতেন, ছিঁড়ে ফেলতেন। এইবার নতুন একটা জায়গা থেকে প্রিন্ট করালেন। এই প্রিন্টটা ওনার খুব পছন্দ হলো, একটা বড় করে একদম ফ্রেম করে উনি রেখে দিলেন। কেন করছেন, কী জন্য করছেন উনি নিজেই বুঝতে পারছেন না। একটা ফটোর প্রতি এত অবসেশন, কিছু কারণ নেই। এরকম সময় চলতে চলতে একটা সময় ওনার মনে হলো, তখন উনি বাড়িতে এবার একা আছেন, এতদিন ওয়াইফ ছিল, অন্য কোনো কিছু ফিল করেননি। এবার উনি রাত্রেবেলা যখন লাইট অফ করে ঘুমোতে যান, ডিম লাইটটা জ্বালান, ওনার মনে হয় সেই ফটো ফ্রেম থেকে মেয়েটার চোখটা যেন জ্বলছে। উনি পরিষ্কার বুঝতে পারেন যে নাইট ল্যাম্পের যে আলো, সে আলোকে ছাপিয়ে গেছে ওর 2 চোখ। চোখ থেকে যেন একটা আলো বেরোচ্ছে এবং সেই আলোটাতে মোটামুটি ঘরটা কভার হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত একটা রহস্যময় ঘরটার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার আর ভয় করতে শুরু করলো না, ভয়টা চলে গেল। ওনার এবার আগ্রহ বা আকর্ষণটা আরও বাড়লো। ওনার আস্তে আস্তে মনে হতে লাগলো এ কেন বাস্তবে আমার জীবনে নেই, অন্য কোনো কিছু না, যে এ আসতো, বাড়িতে বসতো, আমি একটু গল্প করতাম, এরকম মনে হতে লাগলো। তারপরে নাইট ল্যাম্প জ্বেলে শোয়াটা উনি বন্ধ করে দিলেন। উনি জানতেন যে লাইট অফ করলেই ছবিটার চোখটা জ্বলবে, তাতেই হবে, কারণ মেন তো ওই মেয়েটাই, ওর চোখ দিয়ে তো আলো পড়ে, আমি কেন লাইট ল্যাম্প জ্বালাবো। তো রাত্রিবেলা প্রতিদিন এবার নাইট ল্যাম্প বন্ধ করে শুতেন এবং ওই চোখটা জ্বলতো ছবির মধ্যে থেকে। আরও একটা জিনিস এখানে বলা খুব প্রয়োজন, যখনই উনি মেয়েটার এই ফটো টাঙানোতে শুরু করেছিলেন, তখন ওনার স্ত্রী ছিল, তখনই প্রিন্ট করে এনে এনে সেলোটেপ দিয়ে সারা দেয়ালে ভর্তি করতেন, আবার ছিঁড়ে ফেলতেন, আবার লাগাতেন, এইগুলো করছিলেন আর কি। সেই সময় কিন্তু আর একটা ঘটনা উনি ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে বাড়িতে যে কটা ঠাকুরের ছবি আছে, ওনাদের বাড়িতে ঠাকুরের কোনো মূর্তি বা তথাকথিত সিংহাসন নেই। একটা উনি বলছিলেন একটা তাকের মধ্যে ঠাকুরের ছবি রাখা আছে, সেখানেই ওনার স্ত্রী ধূপবাতি সন্ধ্যাবেলা দিতেন। আর দেয়ালে 1-2 ক্যালেন্ডার লাগানো আছে।
তো উনি ক্যালেন্ডারগুলো খুলে ফেললেন। তো ওয়াইফ বলে, ক্যালেন্ডারগুলো খুলছো কেন? এত সুন্দর কৃষ্ণের ক্যালেন্ডার, মা তার একটা ক্যালেন্ডার খুলে দিচ্ছ কেন? না, মেয়েটার ভাল লাগছে না, মেয়েটা আমাকে কাল স্বপ্নে এসে বলেছে এইসব ছবি ভাল লাগছে না, ওর ছবিটাই যেন থাকে, এই ঠাকুরের ছবি লাগবে না। আর ঠাকুরের ছবি টাঙালেই কি একবারে জীবন ধন্য হয়ে যাবে? তো ওনার স্ত্রী অবাক হয়ে গেল, স্বামীর মুখে এরম অদ্ভুত কথা, মানে ভাবতে পারছে না যে এত ঈশ্বরে বিশ্বাসী ভালো একজন মানুষ ঠাকুরের ছবি খুলে ফেলছে কেন। তারপরে তো স্ত্রীর সঙ্গে সমস্যা লেগে রইল, এটাও একটা কারণ ঠাকুরের ছবি খুলে ফেলা। তারপর করলো কি, আস্তে আস্তে ঠাকুর আসন থেকে ঠাকুরগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তখন স্ত্রী বাড়িতে ছিলেন, উনি রাজি হলেন না। উনি কী করলেন, ওই যেটুকু মানে র্যাকটা যেখানে ঠাকুর রাখতেন আর কি, র্যাক বা তাক যাই ভাবে বলুন আর কি, সেখানে একটা ছোট্ট করে গজাল দিয়ে একটা ছোট দড়ি টাঙিয়ে ওখানে একটা পর্দা লাগিয়ে দিলেন। ওনার স্ত্রী আরও রেগে গেলেন, ঠাকুরকে এরকম বদ্ধভাবে রাখে নাকি কেউ? ঠাকুরকে আবার ঢেকে রাখার কী আছে? এ কি রান্নাঘরের জিনিসপত্র যে ঢেকে রাখবো? ঠাকুর তো, ঠাকুরের ছবি কে কখন ঢেকে রাখে বাড়িতে? ওনাদের শোবার ঘর একটাই, আর শোবার ঘর থেকে বেরিয়ে একটা ছোটো বারান্দা, সেখানে ওনার স্ত্রী রান্না করতেন, আর সামনে একটা বিশাল বড় উঠোন। বাড়িটার ঘরটা ঢালাই করা, কিন্তু বারান্দার যে অংশটা উনি রান্না করতেন, বারান্দা আর তার সঙ্গে লাগোয়া একটা ছোটো বাথরুম আছে, সেটা কিন্তু টালির। তো উনি টাকা পয়সা জমিয়ে শুধু ঘরের ঢালাইটাই সম্ভব হয়েছিল ওনার বিয়ের আগে, এছাড়া হয়নি। আর পাশে একটা ঘর ছিল, যখন ওনারা ভাই বোনেরা বাবা মা বেঁচে ছিল একসঙ্গে থাকতেন। পরবর্তীকালে অর্থের প্রয়োজনে বা কোনো সমস্যায় সেটাকে উনি বিক্রি করে দিয়েছেন, মানে ওনার আপাতত একটা ঘর আর ওই বারান্দা। এবার রাত্রিবেলা হলে যেটা সমস্যা শুরু হলো, উনি মনে হতো ওনার মেয়েটা, ওনার ঘরে একটাই প্লাস্টিকের চেয়ার আছে, ওই প্লাস্টিকের চেয়ারের ওপর মেয়েটা বসে আছে, চুলটা ঝোলানো, আর ঠিক ওই রকম সাদা একটা ড্রেস যেরকম ফটোতে আছে, আর ওইভাবে চোখটা জ্বলছে। এই প্রথমবার ওনার রাত্রেবেলা ভয় লাগলো। স্ত্রী তো অশান্তি করে চলে গেছেন, স্ত্রী ফোনে যোগাযোগ করেছেন, ওনার আসলে যোগাযোগ করার ইচ্ছে ছিল না। একবার দুবার স্ত্রী ফোন করেছেন, উনি বলেছেন আমি এখন কাজে আছি, আমি এখন গাড়ি চালাচ্ছি, অথচ গাড়ি স্ট্যান্ডে রেখে উনি আর কিন্তু কল ব্যাক করেননি। এবার স্ত্রীর অভিমান আরও বেড়েছে যে ধুর, আমাকে কল করছে না, আমাকে একবার নিতে এলো না, এতদিন হয়ে গেল, একটা ছবি নিয়ে কী পাগলামি শুরু করেছে, আমি যাব না। এবার ওনার স্ত্রীকে কিছু লোক, বাপের বাড়ির লোকের আর কি, একটু ভুল বোঝাতে শুরু করলো। তারা বলল যে দেখো, আমার মনে হয় না যে ছবিটা নিয়ে উনি বাড়াবাড়ি করছেন সেটা কোনো এমনি নর্মাল ইন্টারনেটে দেখা কোনো ছবি। আমার মনে হয় উনি কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই মেয়েটার ছবি। তো উনি তাদেরকে বললেন, ওনার বাপের বাড়ি যারা আর কি সব বলছে যে আচ্ছা, উইরম টাইপের একটা চোখ, যে চোখটার দিকে তাকানো যায় না, এরকম মানুষের চোখ হয়? ওরা বলল না হওয়ার কি আছে, কত রকমের পৃথিবীতে মানুষ আছে, হতে পারে ওইভাবে ছবিটা তুলেছে। বলছেন তাহলে তো সেই মেয়েটাকে বাড়ি আনতো, ফটো নিয়ে এত মাতামাতি করবে কেন? বললো এই কি বোকা তুমি, ফটো নিয়ে মাতামাতি কেন করবে না? তুমি তখন সামনে ছিলে, তাকে বাড়ি আনবে কী করে? মোবাইলে ফটো রেখেছে, দেয়ালে টাঙাচ্ছে, তুমি বুঝতে পারছো না? তুমি কি এত বোকা? ওনার এবার সত্যিই ভয় লাগলো। এতদিন ভাবছিলেন স্বামীর এই ফটো লাগানো বা এইসবের, আর সব থেকে বেশি সমস্যা হয়েছিল ঠাকুরের ছবিটা সরানো, ক্যালেন্ডারগুলোকে খুলে রাখা, ঠাকুরের স্থানটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া, এগুলোতে ওনার সব থেকে বেশি ঝগড়া হয়েছিল স্বামীর সঙ্গে। এছাড়া ফটো নিয়ে বাড়াবাড়ি তো আছেই, কিন্তু এই জিনিসটা তো ওনার মাথায় আসেনি যে মেয়েটা আমাদের নর্মাল মানুষও হতে পারে, এটা কোনো আঁকা ছবি না বা ইন্টারনেটের আর 5টা ছবির মতো আর নয়। উনি বললেন এবার বাড়ি যাওয়া দরকার। ওরা বললো তুমি বাড়ি চলে যাও, হাজব্যান্ড নিতে আসবে কবে, সে কবে রাগ ভাঙাবে, এগুলো করার এখন আর সময় নেই, কারণ তাতে সমস্যা হতে পারে। উনি চলে এলেন, বাড়িতে এসে দেখেন ওই মেয়েটার বিশাল বড় করে ছবি লাগানো আছে, এবং অদ্ভুত বিষয়, উনি দেখছেন হাজব্যান্ডের ফোনটা ঘরে রাখা আছে, হাজব্যান্ড গেছেন স্নান করতে, একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসছে, দেখে মনে হচ্ছে কোনো মহিলা মেসেজ করেছে।
কী করছো, খাবার খেয়েছো টাইপের। কিন্তু উনি নাম্বারটার দিকে অতটা খেয়াল করেননি। ওই টেক্সটটা দেখেই ওনার মাথা ঘুরে গেছে। মানে একটা সন্দেহ নিয়ে উনি বাপের বাড়ি থেকে এসেছেন, এটা ঠিক কথা, কিন্তু ওনার সন্দেহটা সত্যি হবে এটা তো মনে মনে উনিও চাননি, অথচ এটাই ঠিক হলো। হাজব্যান্ড চান করে বেরিয়ে এসেছে, ঘরের দরজা খোলা ছিল, ওয়াইফ ঢুকে পড়েছে। মোবাইলটা দেখে বলছে, মোবাইল এগুলো কি, একে কেন তোমাকে কল করেছে, মেসেজ করেছে কেন, এই করেছে কেন বলে স্বামীর সঙ্গে স্ত্রীর খুব অশান্তি শুরু হয়ে যায়। হাজব্যান্ড এবার অবাক হয়ে যান, বলেন কি বলছো, আমাকে কোনো মেয়ে কেন ফোন করবে, কেন টেক্সট করবে, আমি ওসব কোনো ব্যাপার নেই আমার, তুমি উল্টোপাল্টা কথা বলছো, এতদিন বাদে এসে আবার অশান্তি শুরু করে দিয়েছো। উনি বলে তুমি নিজেই দেখো। হাজব্যান্ড যখন মোবাইলটা হাতে নিল, দেখে যে কিচ্ছু না। অদ্ভুত ব্যাপার হলো, হাজব্যান্ড যে টেক্সট দেখতে পাচ্ছে না, যে কল লিস্টের কোনো কিছু দেখতে পাচ্ছে না, সেটা ওয়াইফ কী করে দেখতে পাচ্ছে। ন্যাচারালি দুজনের মধ্যে প্রচণ্ড অশান্তি শুরু হলো। আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না, তার মানে তুমি মিথ্যা কথা বলছো। এরকম অশান্তি চলতে চলতে হাজব্যান্ড সেদিনকে কাজে বেরিয়ে চলে গেল, কিছু খেলো টেলো কিচ্ছু না। ওয়াইফ রান্নাও করেছিল, সে খেলো না। তবে ওয়াইফ যখন বাড়িতে একা, এবার এতদিন বাদে এসেছে, ঘর অগোছালো অপরিষ্কার, জামা কাপড় কাচাকুচি কিছু হয়নি, উনি গেলেন জামা কাপড় কাচাকুচি করতে। জামা কাপড় কাচাকুচি করে যখন উনি ঘরে এলেন, ঠাকুরের স্থানে যেখানে পর্দা দিয়েছিলেন হাজব্যান্ড, পর্দা টর্দা খুলে ঠাকুরের পুজো করবেন বলে ঠিক করছেন, পর্দাটা সরিয়ে উনি আবারও চমকে যান। ওই স্থানে একটা ঠাকুরের ছবি তো নেই, ঠাকুরের যে সাধারণ জিনিস, ধূপের বাক্স, ধূপদানি যা যা ছিল সেগুলো কিচ্ছু নেই। মানে হাজব্যান্ড সব তুলে দিয়েছে আর কি, ফেলে দিয়েছে বলাটা উচিত না, আমি বলছি তুলে দিয়েছে, মানে কিছু নেই। ক্যালেন্ডার তো অনেক দিন আগেই খোলা হয়ে গেছে। তো হাজব্যান্ডের এরকম মতিগতি দেখে বললেন, যদি কোনো মহিলারই সঙ্গে পড়বে তাহলে এগুলো তুলবে কেন, এগুলো তুলে ফেলার মানেটা কি। দুপুরবেলা সে খাওয়া দাওয়া করে যখন শোয়ে, এবার প্রায় সন্ধে হয়ে আসছে, মনটা খুব খারাপ, শুয়ে উনি কাঁদছিলেন আর কি। বলছেন মনটা খুব ভারী হয়ে আছে, এতদিনের সম্পর্ক, এতদিনের বিবাহিত জীবন, কোনো দিন এরকম ফেস করেননি। তো সন্ধে হয়ে গেছেন, আলোটা জ্বালাননি, উনি শুয়ে আছেন চুপচাপ। এবার উনি ফিল করলেন ঘরের যে চেয়ারটা আছে সেই চেয়ারে একজন মহিলা বসে আছে। অদ্ভুত বিষয়, যে ফটোটা বড় করে ওনার হাজব্যান্ড ঘরে টাঙিয়েছে সেই ফটোরই মহিলা বসে আছেন। উনি এক ঝলক দেখে, আর তার চোখ দিয়ে একটা হালকা মানে আলো আলো আভা, ওই মুখ, বিশাল জোরে চিৎকার করে উঠল, ওরে বাবারে, ওরে মারে। উনি এত জোর চিৎকার করেছিলেন, ওনার প্রতিবেশীরা ছুটে এসেছিল। তারা বাইরে যে যার নিজের বাড়ির বারান্দায় বসে কথা বলা বা হাঁটা চলা করছে, বলেইছি পাশাপাশি অনেকগুলো ঘর। তারা ছুটে এসে কি হলো কি হলো কি হলো, তারা দরজা খোলে, মানে দরজাটা ভেজানো ছিল, তারা ধাক্কা মেরে দরজা খুলে তাকে তোলে, আলো টালো জেলে বলে কোথায় কি, কিছু তো নেই। সে ভদ্রমহিলা কথা বলতে পারছেন না, মুখ চোখ লাল হয়ে এসছে। তাকে ওরা বাইরে নিয়ে গিয়ে বসায়, জল টল দেয়। এবং এই ফটোর নেশা বা হাজব্যান্ডের এই ফটো নিয়ে ওয়াইফের সঙ্গে ঝামেলা, এগুলো কিছুটা কিছুটা তারা জানতো, পাশাপাশি ঘর, তারা জানতো না এমন না, তারাও এগুলো সিরিয়াসলি কিছু নেয়নি। কিন্তু এইভাবে যে এরকম কিছু বিষয় চালু হয়েছে এটা তারাও বুঝতে পারেনি। এর ঠিক 3-4 দিন কেটে গেছে, প্রায় ভদ্রমহিলা ফিল করেন ঘরটা খুব ভারী হয়ে আছেন। উনি 2-1 দিন ওই ফটোটাকে তুলে, যতক্ষণ হাজব্যান্ড থাকে না, বাইরে ফেলে দিয়ে এসছেন। হাজব্যান্ড এসে যা তা করে চিৎকার। উনি কখনো নেশা করতেন না, এই প্রথমবার নেশা করা শুরু করলেন। নেশা করে সে চিৎকার, কোথায় ফেলেছে, যে যেখানে ফেলেছে সে ভাগাড় হলো, আমি তুলে নিয়ে আসবো, আবার ফটোটা তুলে এনে বাড়িতে টাঙানো। ওনার প্রতিবেশীরা এরকম অশান্তি এসব দেখতে অভ্যস্ত না, এইগুলো দেখে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার সেদিন দুপুরবেলা হাজব্যান্ড আর অটো নিয়ে বেরোয়নি, ভাত টাত খেয়ে ঘরেই শুয়েছিল। বলছে বাইরে বৃষ্টি এসেছে, হাজব্যান্ড ঘুমোচ্ছে,
বাজ যে খুব জোরে পড়ছে তা না, বাজের থেকে বৃষ্টির ধমকটাই বেশি। হাজব্যান্ড ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, বৃষ্টি এসেছে, দরজাটা খুলে দাও, আমাকে ঘরে বসতে দাও। হাজব্যান্ড ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন। ওয়াইফ তখন বসে ঘরে কোনো কাজ করছিলেন। উনি বলছেন, ঘুমিয়ে ঘুমিয়ে এরম কথাকে বলে? সে যে ঘুমোচ্ছে, ডিপ ঘুমাচ্ছে, বোঝা যাচ্ছে তার নিঃশ্বাসের শব্দ বা নাক ডাকার একটা শব্দ পরিষ্কার। এর মধ্যে কি করে কেউ বুঝতে পারে যে বাইরে বৃষ্টি হচ্ছে? পরিষ্কার বলছেন, আমি বাইরে বসে আছি, আমি কিন্তু ঘরে আসতে চাই, বৃষ্টিতে আমি ভিজছি, আমার খুব অসুবিধা হচ্ছে। তো উনি ধাক্কা মেরে হাজব্যান্ডকে ঠেলে তুলে দেন যে, কী সব আজে বাজে কথা বলছো, তুমি কি বলছো? বলে, কেন এরকম বলছিলাম। বলে, কীরকম বলছিলে, এরকম আবল তাবল কথা বলছো কেন? বলে, কেন কি বলছিলাম, মানে এই বলছিলাম, তারপরক্ষণ বলছে কেন কি বলছিলাম। ওয়াইফ বুঝেন যে এবারে উনি বুঝতে পারেন যে এটা এই ফটোটা সাধারণ কোনো ফটো নয়, বা সবটাই যে কাকতালীয় তা না, কিছু না কিছু কালো জাদু কেউ করেছে, বা কিছু কালো জাদুর কথাটাই ওনার মাথায় আসে। কারণ সাধারণ ফটো দেখে তো আর কিছু হতে পারে না। এই রকম টেনশন করতে করতে হাজব্যান্ড হট করে উঠে যায়, গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতে একটা গুমোট ভ্যাপসা গন্ধ ওদের ঘরে ঢুকে আসে। অদ্ভুত বিষয়, বাইরে বৃষ্টি হচ্ছে, জানলা খুললে বাইরেটা বেশ শীতল সুন্দর হাওয়া, ভ্যাপসা একটা পচা গন্ধ ঘরের মধ্যে ঢুকে এলো। সেদিন স্ত্রী আরও ভয় পেয়ে গেলেন যে না, আমার হাজব্যান্ড তাহলে কোনো না কোনো খারাপ কিছুর পাল্লায় পড়েছে। ওটা ঢুকে আসে এবং তারপর থেকে পুরো পরিবেশটা, ঘরের বাতাবরণটা পুরো ভারী হয়ে যায়, কষ্ট হতে থাকে। হাজব্যান্ড কিন্তু মনে মনে হাসছে, কোনো কিছু যেন দেখতে পাচ্ছে বা কিছু দেখে খুশি হচ্ছে, এরকম একটা তার ভাবভঙ্গি। ওয়াইফ এবার বৃষ্টি কমে গেলে পাশের বাড়ির একজন ভদ্রমহিলাকে খুব বিশ্বাস করে, সেখানে গিয়ে এইসব কথা পুরো জানায়। তারা সবসময় একটু নিজেদের ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতো, যেটা লোকে শুনতে পাচ্ছে আলাদা, কিন্তু যেটা শুনতে বা জানতে পারছে না, শুধু তো জোর করে জানানো তিনি পক্ষপাতী ছিলেন না, কষ্ট করে তিনি চেপেছিলেন এতদিন। এবার যখন তাকে মনে হচ্ছে না, এটা আর চেপে রাখা যাবে না, কারণ বিষয়টা খুবই খারাপের দিকে যাচ্ছে, হাজব্যান্ডের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওনার যা বোঝার উনি এতদিনে বুঝে গেছেন। ভদ্রমহিলাকে বলার পর ভদ্রমহিলা ওনাকে শিবধামের ব্যাপারে বলেন যে ওখানে গেলে তুমি উপকার পাবে, আমার এক আত্মীয়র এরম হয়েছিল, উপকার পেয়েছিল, তবে ছবিটা খুব একটা স্বাভাবিক না, হয়তো দেখো অনেক কিছু ঘটনা ঘটতে পারে, কেউ হয়তো কোনো তন্ত্র করেছে। আর যে অটো চালক দাদার কথা বলছে, তিনি নাকি দেখতে খুব সুন্দর, বলছে কত সুন্দর, অত ভালো স্বভাবের, তাই জন্য হয়তো তন্ত্র করেছে, বা কেউ কিছু বাড়িতে ছেড়ে দিয়ে গেছে, তোমরা বুঝতে পারোনি, অনেক কিছু হতে পারে। শুধু একটা ছবি ইন্টারনেট থেকে পেয়ে সেখান থেকে এত কিছু হবে বলে বিশ্বাস করা যায় না, এটা হতে পারে না। এরপর যেটা বলছেন, সেই দিন রাত্রিবেলা উনি তো ভেবেই নিয়েছেন, একটা ডেট ঠিক করা হলো, ওই ডেটে যাবেন। সেই দিন রাত্রিবেলা বলছেন, কথা বলে আসার পর থেকে সমস্যা 10 গুণ বেড়ে গেল। উনি রান্না করতে বসেছেন, ঘরে তখন হাজব্যান্ড আসেন অনেক রাত্রে, উনি সম্পূর্ণ ঘরে একা। টিভি চলছিল, টিভি দেখতে দেখতে উনি সবজি কাটছিলেন, সেই সময় হঠাৎ একটা কিসের বাস্ট করে টিভিটা বন্ধ হয়ে গেল। উনি হলেন পিকচার টিউব ফেটে গেল, উনি খুব কেঁপে উঠেছেন, আর টিভিটা চালানোর চেষ্টা করলেন না, দেখলেন এটা ধোঁয়া বেরোচ্ছে, উনি সুইচ অফ করে দিলেন। তারপর আবার বসলেন যে যাকে, টিভি তো গেল, কিছু করার নেই, এখন হাজব্যান্ড কাজে আছে, এইসব বলে কি হবে, আসুক রাত্রে বলা হবে যে মিস্ত্রি ডেকে কালকে টিভিটা সারিয়ে দেবে, এমন ভাবছে। তখনই একটা বাটি ঘরেতে কেউ সরিয়ে দিলে যেমন হয়, ছোট বাচ্চারা যেমন বাটি নিয়ে খেলা করে, এরকম ঠেলে দেয়, আবার ওই দিক থেকে একজন ঠেলে দেয়, ঠিক ওরকম বাটিটাকে যেন মনে হয় শুধু জল নেই, কিছু নেই, বাটিটা যেন কে ধাক্কা মেরে আস্তে চু করে গিয়ে দেয়ালে গিয়ে লাগলো। আচ্ছা, দেয়াল থেকে আবার
দরজায় গিয়ে বাড়ি খেলো। হাওয়া তো নেই, বাড়িতে একটা প্রাণীও নেই। অনেকে ভাববেন জলের ওপর থাকলে বাটি বা গ্লাস একটু এগিয়ে যায়, কোনো জল পড়েছিল না শুকনো মেঝেতে। এই দৃশ্য দেখে উনি ওই বটি টটি ফেলে রেখে দিয়ে দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছেন ওই ভদ্রমহিলার বাড়ি। দুটো ঘর পাশেই ওনার বাড়ি। ওনাকে খুব বিশ্বাস করতেন, যেহেতু ওনার সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে। এরকম বলার পর উনি এসে বাড়িতে বললেন, হাজবেন্ড যা বলে বলুক, ঘরেতে ঠাকুরের ছবি লাগাও। উনি এসে ওনার বাড়িতে একটা হনুমানজির ছবি ছিল, উনি এসে দিয়ে গেলেন যে এই আপাতত এই ছবিটা রাখো, আর কাল থেকে ঠাকুরের যাবতীয় জিনিস যতটা পারবে কিনে এনে আবার ধূপবাতি দেওয়া শুরু করো, ঘরেতে ধূপ ধুনো দাও, যতদিন না ওখানে আমরা যাচ্ছি একটু আটকানো থাক, নাহলে এটা আরও বাড়বে। বোঝাই যাচ্ছে কোনো খারাপ কিছু এসে গেছে, নাহলে এতটা বাড়াবাড়ি হতে পারে না। ওরাও বলছে আমরা যখন তোমার ঘরে ঢুকছি এত পরিষ্কার তুমি ঘরদোর রাখো, কোনো দিন পাইনি, ঢুকলেই একটা পচা ভ্যাপসা গন্ধ পাচ্ছি আমরা। ওরা অনেকক্ষণ কথা বলল, মনের জোর দিল, তারপর যে যার মতো ফিরে গেল। ফিরে কেন গেল উনি সেটা ভদ্রমহিলার সামনে বলেননি, যে আরও ভয় পেয়ে যাবে। ভদ্রমহিলা মধ্যবয়স্কা, যাকে এই ঘটনাগুলো পুরো বলেছে আর কি, তিনি বলছিলেন যতক্ষণ আমি ওকে মনে জোর দিচ্ছিলাম বা কথা বলছিলাম, ওনার সঙ্গে ওনার এক যাও গেছিল সব কিছু শুনে, ততক্ষণ না আমরা ঘরটায় থাকতে পারছিলাম না। খালি মনে হচ্ছে চেয়ারটায় কেউ বসে আছে, আমাদের দেখছে, কিন্তু তাকাচ্ছি যখন কেউ নেই। অথচ পরিষ্কার মুখটা ঘুরিয়ে নিলে অনুভব করছে চেয়ারে বসে কেউ ড্যাব ড্যাব করে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে দেখছে। সেই ভদ্রমহিলা শুধু না, ওনার যা, যে পুরো বিষয়টার কিছুই জানতো না, মোটামুটি বউটা একা আছে ভয় পাচ্ছে এটা ছাড়া আর কিছুই জানতো না, পরে জেনেছেন সেও নাকি একই জিনিস অনুভব করেছে। ওরা বাইরের লোক, ওরা এত কিছু জানে না। ওরা যখন অনুভব করেছে, ওরা বাড়িতে গিয়ে সেটা আলোচনা করে যে এটা কিছু একটা ব্যাপার আছে। সেদিন রাত্রে হাজব্যান্ড আসে, ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তো নাইট ল্যাম্প জ্বালতে চাইছে না হাজব্যান্ড। ওয়াইফ বলে ও অন্ধকারে কেউ রাত্রে শোয় নাকি, একেতে বাড়ির এই অবস্থা। হাজব্যান্ড এবার চিৎকার করে ওঠে, না নাইট ল্যাম্প জ্বালা হবে না, যেমন আছে ঘর তেমন থাকবে, অন্ধকারই থাকবে। রাত দুপুরে এই নিয়ে অন্ধকারের মধ্যে দুজনের একটা ঝগড়া পেতে যায়, এবং এই ঝগড়া চলতে চলতে ভদ্রমহিলা এবং হাজব্যান্ডে দুজনের চোখ যায় ওই চেয়ারটায় ওই ছবির ওই মহিলা চুপচাপ বসে আছে, চোখগুলো একদম বিস্ফারিত ওদের দিকে তাকিয়ে। হাজব্যান্ড সেটা, এবং সেই দৃশ্য দেখে উনি চিৎকার করবেন কি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওনার। উনি যেন মনে হচ্ছে পাথর হয়ে গেছেন, একটা ফোঁটা গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। বাটিটা নড়ে যাওয়া বা ওগুলো দেখে যেমন উনি চিৎকার করে উঠেছিলেন, ভয় পেয়েছিলেন, টিভিটা যখন বাস্ট করলো, টিভির ভেতরে পিকচার টিউবই ধরে নেওয়া যায়, এবার আর ওনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। নিজের শরীরটার মধ্যে মনে হচ্ছে না উনি নেই, মনে হচ্ছে যে আমি নিজেই হয়তো মারা গেছি, এরকম একটা ফিলিংস আসছে ওনার। কিন্তু হাজব্যান্ড সরু একটা অন্যরকম দৃষ্টি দিয়ে সেই মহিলার দিকে তাকিয়ে আছেন, যেন মনে হয় কতদিন ধরে চেনেন, বা এমন একটা দৃষ্টিতে, এটা তাচ্ছিল্যের হাসি, যেন তুমি এসেছো ভালোই হয়েছে, এরকম একটা অদ্ভুত মুখ চোখের। ওই ওই ফটোটাকে দেখে, তারপরে ওই মহিলাকে দেখে, এবং তার থেকেও বেশি উনি বলেছিলেন ভয় লেগেছিল ওনার হাজব্যান্ডের মুখভঙ্গি দেখে, যেন মনে হচ্ছে হাজব্যান্ডের হাজব্যান্ড নয়, তার মধ্যেই ওই মহিলা বসে আছে। মানে উনি ফিল করছেন একই মহিলা চেয়ারেও বসে আছে, এবং ওই হাজব্যান্ডের মধ্যেও যেন ওই মহিলা বসে আছে, কারণ ওনার চোখের দৃষ্টি আর ওর চোখের দৃষ্টি মিলেমিশে একাকার হয়ে গেছে। অদ্ভুত একটা পরিস্থিতিতে ভদ্রমহিলার সেন্স হারিয়ে যায়। পরের দিন সকালে যখন ওনার সেন্স আসে, উনি দেখেন ওনার হাজব্যান্ডই মাথায় জল টল দিয়ে ওকে তুলেছে, ওই আরও পাশাপাশি 4-5 জন লোক, একেবারে জিনিসটা খুব জানাজানি হয়ে গেছে। এই যে দাঁড়িয়ে আছে, ঘড়িতে তখন 8:30 বাজে, বলছে অতক্ষণ, সেই রাত্রির থেকে অতক্ষণ সে অজ্ঞান ছিল, তার জ্ঞান ফিরছিল না। তো ওরা ডাক্তার ডাকবো করছে, সবাই বলছে, কেউ বলছে জুতো শোকাও, কেউ বলছে মুখে জল দাও, এইসব করে তার চেতনা ফিরেছে। এবার পাশাপাশি লোকেরা ওই চালক ভাইটিকে বলে যে তুমি কি আরম্ভ করেছো,
এই ছবিটা দেখলে যখন তোমার স্ত্রী ভয় পাচ্ছে বা ছবিটার যখন অন্যরকম, এটা ফেলে দিলে তো ল্যাটা চুকে যায়। কিন্তু হাজব্যান্ড অদ্ভুতভাবে রিয়াক্ট করলো, ফেলে দেবো মানে, দরকার হলে বউকে বাপের বাড়ি দিয়ে আসবো, ওই ছবি আমি ফেলবো না। তখন বলে, বাবা এই ছবির সঙ্গে এত তোমার কিসের এত টান? কে, কার ছবি, কোথা থেকে পেয়েছো? না এটা কোনো ব্যাপার না, এটা আমার নিজের কাছে থাকবে। তো শিবধাম যাবার প্রসঙ্গে হাজব্যান্ড রেগে যায়, না আমি কোথাও যাব না, বউকেও যেতে দেবো না। তো ভদ্রমহিলা বোঝেন যে বেগতিক, একে এভাবে নিয়ে যাওয়া খুব মুশকিল, আর ওখান থেকে কাউকে ডাকলে কারা যে আসবে সেরকম বিষয় ওরা কোনো জানতো না তখন অবধি। তাদের মধ্যে একজন বলে যে দেখুন আমাদের চেনা পরিচিতকে দিয়ে আগে কাজ করিয়ে দেখা হোক, পাড়ার লোকেরা আর কি ঠিক করছে, তাতে যদি কাজ হয় ভালো। তখন বউটা একটু সুস্থ হবার পর বলো, তোমার বাপের বাড়িতে খবর দিচ্ছি, তোমার ভাইরাকে এসে নিয়ে যাক, তুমি সেখানে চলে যাও, এখন এভাবে থেকো না, কারণ আমাদের পক্ষে তো সবসময় সম্ভব হবে না তোমাকে এসে দেখাশোনা করা বা কিছু, আরও বড় কোনো বিপদ ঘটে যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা তোমাকে দিয়ে আসছি, তোমরা বা তারা এসে নিয়ে যাক, যে কোনো একটা, তুমি আজকে আর থাকা চলবে না, আজকেই তুমি বাপের বাড়ি চলে যাও, এখানকার সমস্যা মিটলে তুমি এসো। তখন বউটা এত ভালো, তিনি বলেন যে আমি চলে যাব, আমি নয় বেঁচে যাব, কিন্তু আমার হাজব্যান্ডকে যদি সে মেরে ফেলে, ও তো মনে হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখে তো আমার কাল রাত্রে যা আমি দৃশ্যটা বারবার ভেসে উঠছে, ওকে তো সেই ভূতে ধরার মতো মনে হচ্ছে, মেয়েটা ওকে পুরো বশ করে নিয়েছে, আর মেয়েটা কোনো মানুষ না। আমি যে আমার স্বামীকে প্রথমে সন্দেহ করেছিলাম যে কোনো মানুষ, হয়তো ওরকম টাইপের বিস্তৃতা চোখের ভঙ্গি, তা নয়, কিন্তু ও কোনো মানুষ না। তো এই সমস্ত কিছু হবার পর ওনারা অন্য একটা জায়গায় যোগাযোগ করে প্রথমে, সেখানে যোগাযোগ করে বউটিকে গোপনে, বউটির প্রথম জোর করেই সবাই মিলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, বলে তোমার হাজব্যান্ডকে আমরা দেখব, আমাদের বাড়ির ছেলেরা এসে, যেহেতু তুমি চলে গেলে কোনো অসুবিধা নেই, তারা এসে তোমার হাজব্যান্ডের কাছে থাকবে, 4-5 জন করে এক ঘরে থাকলে কোনো সমস্যা নেই, ওরা পাহারা দেবে। আর তোমার হাজব্যান্ড যতই নাচাক, কিছু হনুমানজির ছবি, মা কালীর ছবি, এমনি যেগুলো কিনতে পাওয়া যায়, সেই ছবি এনে সারা ঘরে লাগিয়ে দেবো। অদ্ভুত বিষয়, ভদ্রমহিলা যখন, মানে বউটির কথা বলছি, সে যখন চলে গেল তার বাপের বাড়ি, পাড়ার লোকেরা নানা রকম ছবি টবি বলছে, ছবি লাগাচ্ছে, বলে চোখের সামনে এতজন মানুষ দেখেছে, ছবি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে মাঝখান থেকে। তো একজনের তো হঠাৎ হাতে এত পেন শুরু হলো, কোনো কথা নেই বার্তা নেই, সে বাড়ি চলে গেল, যে না এখানে কোনো কিছু ব্যাপার আছে, এখানে এগুলো একটা শক্তির এগেনস্টে গিয়ে এখানে কিছু করা যাবে না, যারা কাজ জানে, যারা এদের সঙ্গে লড়তে পারে, তেমনই কাউকে ডেকে এখানকার কোনো ব্যবস্থা করতে হবে, না হলে সম্ভব নয়। তারা যায় অন্য একটি জায়গায়, সে জায়গাটার নাম বলেনি, শিবধামের নামটা যেমন বলেছেন এরা। তো সেখান থেকে একজন সাধু বাবা আসেন, এসে পুরোটা শোনেন এবং ছবিটাকে দেখে বলেন যে এই ছবিটা সাধারণ ছবি ছিল, সমস্যাটা কোথায় হয়েছে, এই ধরনের ছবিগুলো যখন শুটিং করে বা যেভাবে ওরা ছবি তোলে, ওনারা বোঝাতে চেয়েছেন আর কি, সেটা তো মানুষরাই এরকম ছবি তোলে, কিন্তু নেগেটিভ এনার্জি সবসময় একটা মাধ্যম খোঁজে। উনি বলছেন এটা আমাদের অনেকের জন্য একটা শিক্ষা, কুসংস্কার বলে উড়িয়ে না দিয়ে এখান থেকে শিক্ষা, যে ঈশ্বরের ছবি থেকে যেমন আমরা ঈশ্বরের একটা আভাস পাই, যে ঠাকুর আছেন, একটা মনের বিশ্বাস পাই, কারণ সেটাও তো ছবি, সেখান থেকে আমরা বাড়িতে ছবি রাখি, পুজো করছি, সেটা জাগ্রত হচ্ছে। তেমন নেগেটিভ এনার্জির এই যে ছবিটা, সেটা হয়তো সাধারণ ছবি ছিল, কিন্তু ওনার হাজব্যান্ড এটাকে নিয়ে এত বেশি, মানে এই যে বারবার চোখের দিকে তাকিয়ে থাকা বা কিছু, এছাড়া সে কোথাও আর কোনো কিছু, কোনো আত্মার কোনো নিজের অজান্তে কোনো ক্ষতি করে ফেলেছে কিনা সেটা তো আর জানার কোনো উপায় নেই। তো কিন্তু সেখান থেকে ওই ছবিটার ওপর একজন ভর করে এসেছে, ছবিটা হয়তো কিছুই না, ছবিটা সাধারণ ছিল, তো ছবিটাকে মাধ্যম করে সেই নেগেটিভ এনার্জিটা একটা আশ্রয় পেয়েছে। এই আশ্রয় পাওয়ার পর সে আর যেতে চাইছে না, এবং ওর হাজব্যান্ডের এই ছবি নিয়ে অবসেশন, প্রথম দিকটা কিন্তু নর্মালভাবে অবসেশনটা শুরু হয়েছিল, যে ছবিটা মোবাইলে রাখছি, বারবার দেখছে, আর স্ট্যান্ডের বন্ধুরাও বলে যে হ্যাঁ বারবার ওই ছবিটাকে নিয়ে আলোচনা হতো, এবং
অটোর মধ্যে যে ঠাকুরের ছবি টবি সেগুলো নাকি হাটিয়ে দিয়েছিল। তো এইগুলো সমস্ত কিছুতে একটা কুপ্রভাব পড়েছে, এবং ঈশ্বরের ছবিগুলো এই যে ওর মনের মধ্যে যেটা তৈরি হচ্ছিল যে ঠাকুরের ছবি রাখবো না, বা রাখলে এই যে আমার একটা নতুন বন্ধু সে আসবে না, তো এইটাই হচ্ছে কুপ্রভাব। সে বুঝতে পারেনি, সে আস্তে আস্তে ওই অশুভ শক্তির ফাঁদে পা দিয়ে গেছে, আর সেও ওকে আস্তে আস্তে নিজের জালে ধরে নিয়েছে। এবং তার স্ত্রীকে বলেন, আপনি খুবই ভাগ্যবান এবং আপনার গ্রহ রাশিচক্র এত সুন্দর, আপনার হাজব্যান্ড বিপদে পড়লো না এবং বেঁচে গেল, আরও বড় কোনো ক্ষতি হতে পারতো তার, সে গাড়ি চালায় তার গাড়িতে, কিন্তু ঈশ্বর আশীর্বাদ করেছে আপনার মতো স্ত্রী দিয়ে তাকে, আপনার ভাগ্যে তিনি আজকে ভাগ্যবান, বেঁচে গেলেন, নাহলে খুব বড় বিপদে পড়তেন। তো উনি বাড়িতে একটি মা কালীর খাঁড়া একটা ডাব বেঁধে মন্ত্রপুত করে রেখে দিয়ে গেলেন। ছবি টবিগুলো সমস্ত বললেন একদম বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দাও, একদম আগুনে জ্বালিয়ে দাও, এবং ছায়ের কিছু অংশ নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিও, ব্যাস আর পেছন ঘুরে তাকাবে না। শুধু বলে গঙ্গার জলে যখন ছাইটা ফেলে দিয়ে পেছন ঘুরে বলবে, আপনি যে আছেন আপনার মুক্তি হোক, আপনি শান্তি পান, আপনি চলে যান, এটা বলে পেছন ঘুরে চলে আসবে, আর কিছু করতে হবে না। তো কিন্তু হাজব্যান্ডের এই প্রবলেমটা, ছবিটা চলে যাওয়ার পর যে তার যে মানসিক একটা অস্থিরতা, অর্ধেক দিন অটো নিয়ে বেরোতে চাইতো না, ভালো লাগতো না, স্ত্রীর সঙ্গে ঝগড়া, সেটা কিন্তু চলতেই থাকে। তবে বাড়ির ওই প্রবলেমটা সলভ হয়ে গেছিলো, যে এই ছবি লাগানো বা ওই ভয়ঙ্কর যে মেয়েটা বসে থাকা, তবে এই মনের ভয়টা বহুদিন তার মধ্যে ছিল, বহুদিন ছিল, মানে দৃশ্যগুলো বারবার চোখে ভেসে উঠতো, একা ঘরে থাকাটাই যেন মানে ভীষণ কষ্টকর হয়ে গেছিলো। ভদ্রমহিলা কী করতেন, উনি ঘরেতে সারাদিন হনুমান চালিসা চালিয়ে রাখতেন, যখন ওনার হাজব্যান্ড বেরিয়ে যেতেন আর কি, তাই তখন যেন মনে হতো মনে একটা জোর, যে হনুমানজি আছেন সঙ্গে, এরকম একটা জোর পেতেন। এবং ওই সাধু বাবাও বলেছেন যে হ্যাঁ, হনুমানজি বেস্ট, হনুমানজি চিরঞ্জীবী, উনি সব সময় ডাকলে তুমি সর্বপ্রথম তার সাড়া পাবে। কোনো দেবতাই অসন্তুষ্ট হন না, সবাই ভক্তের ডাকে সাড়া দেন, কিন্তু হনুমানজিকে ডাকলে এই সব ক্ষেত্রে সব থেকে আগে সাড়া পাবে, সব থেকে আগে তুমি লাভবান হবে। এবং বিশ্বাসে মিলায় বস্তু, উনি খুব উপকার পেয়েছিলেন। আস্তে আস্তে হনুমানজিরই চল্লিশা নিজে পাঠ করতেন দিনে দুবার করে, আর সারাদিন মোবাইলে উনি চালিয়ে রাখতেন, যা কাজ করতেন ঘরের কাজ সব কিছুর সময় মোবাইলে চালিয়ে রাখতেন। একটা মনের মধ্যে অদ্ভুত পজিটিভ ফিলিংস, এবং বাড়িতে ধূপ দেওয়া, ধুনো দেওয়া, ধুনোটাও উনি তৈরি করে দিয়ে গেছিলেন অনেক কিছু মিশিয়ে, সেটা দিয়ে সন্ধ্যেবেলায় ধুনো দেওয়া, এইসব তিনি করতেন। এবং ওনার যখন মাসের 4 দিন বন্ধ যেত, যখন উনি করতে পারতেন না, হাত দিতে পারতেন না, উনি বলেছেন এতটা উনি নিষ্ঠাবান ছিলেন, বা উনি নিষ্ঠাবতী বলা যায়, উনি ওই পাশের বাড়ির ওই মহিলাকে ডেকে বলতো, তুমি এসে আমার এই কটা দিন আমার ঘরে সন্ধে দিয়ে যাও, আমার যেন এটা বন্ধ না হয়, খালি মনে হয় বন্ধ হলেই যদি শুরু হয়ে যায়। কিন্তু হাজব্যান্ডের এই সমস্যাটা পুরোপুরি সলভ হতে, এই যে রাগ টাগ, ওয়াইফের সঙ্গে ঝামেলা, এটা বহু দেরি হয়েছে। শিবধামে তাকে নিয়ে গিয়ে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে গিয়ে তাকে অনেক কিছু করে এখন তিনি সুস্থ, তিনি আবারও ঠাকুর দেবতা গাড়িতে রাখছেন, এবং আজ আর কোনো মানসিক সমস্যা নেই। পুরো ঘটনাটা যে ড্রাইভার দাদাকে নিয়ে সমস্যা, মানে আমাদের অটো চালক দাদা, তিনি কিন্তু নিজে মুখে ঘটনাটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে পাঠিয়েছেন, বলেছেন এর মধ্যে অনেক টুকরো টাকরা ঘটনা আছে যেটা আমার ওয়াইফ মনেই করতে চায় না, মানে এত ভয় পেয়ে গেছে, তা আমি ওগুলো আর জিজ্ঞেসও করি না, আমি যতটুকু জানি। আর আমার যে রাগ হতো এখন যখন ভাবি পেছন দিকে তাকাই, আমি নিজেই বুঝতে পারি না যে কেন আমার রাগ হতো। তবে দিদি, আমি কোনোদিন কোনো জ্ঞানত কোনো খারাপ কাজ করিনি, বা কোনো আত্মা কেন, জীবিত মানুষেরও কোনো ক্ষতি করিনি, তো কেউ আমাকে ধরবে বা কোনো ক্ষতি করবে কেন, আমি তার কোনো কারণ বা ব্যাখ্যা আমি জানতে পারিনি। তবে তারপর থেকে কোনো রকম ঈশ্বরের ফটো বা এমনি নেচারের যে ফটোগ্রাফি হয় সেগুলো ছাড়া ফটো আমি আজও মোবাইলে রাখি। আর কোনো আজে বাজে ফটো বা যেগুলো দেখলে ক্রিপি লাগে, কেউ শেয়ার করলেও আমি ডিলিট করে দিই, আর আমি রাখি না। আমি আর কোনো রকম সমস্যায় নিজেও পড়তে চাই না, আমার স্ত্রীকেও ফেলতে চাই না। আমার স্ত্রী আমার এই শখের জন্য এত বড় দাম দিয়েছে, এত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, আমি নিজেই ভাবলে খুব লজ্জিত বোধ করি। আজ অসাধারণভাবে ঘটনাটা উনি বলেছেন নামটা বলবেন না, কারণ আমি এখানে খুবই আমাকে চেনে, যারা আমার ঘটনা জানে তো জানে, কিন্তু যারা জানে না তারাও আবার জেনে গেলে উনি বলছে কিছুই না, আবার সে জিজ্ঞেস করবে, বারবার সে একই কথা বলতে বড় খারাপ লাগে।
ওনাকে ধন্যবাদ দেওয়ার আমার কাছে কোনো ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি এভাবে কষ্ট করে আপনার এতখানি দুঃখের ঘটনা, গত বছরের ঘটনা, মানে এখনও আপনার মনে সেই ক্ষত তরতাজা, আপনার স্ত্রীর মনেও তরতাজা। আশা করছি আপনারা ঘটনাটা শুনছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর যেন কোনো দিন আপনাদের বলে না কারোর জীবনে এরকম দিন না ফিরে আসে। তবে সামান্য সামান্য শখ থেকে, একটা ফটো থেকে এরকম কিছু হতে পারে, কল্পনার বাইরে, কল্পনার বাইরে, মানে সত্যি ভাবা যায় না। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন শর্মি85, লিখেছে শৈলীদি কেমন আছো, প্রতিটি কাহিনী আমি শুনি তবে কমেন্ট করা হয় না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা প্রতিদিন শুনছো, এটাই আমার কাছে অনেক বড় কথা। সৌমেন্দু রয়চৌধুরী কমেন্ট করেছেন অদিতি সোম, গল্পটা সুন্দর বাট এক্সট্রা কথাগুলো না বললে ভালো হতো। আচ্ছা, আমি চেষ্টা করব যাতে এক্সট্রা কথা না বলা যায়। আমি অ্যাকচুয়ালি কিছুটা তোমাদের বোঝাবো এই জন্য বলে ফেলি, তো যদি তোমাদের খারাপ লেগে থাকে ডেফিনেটলি আমি চেষ্টা করবো আর না বলতে পারি। অমিত ভট্টাচার্য, ইন্দ্রজিৎ রয়চৌধুরী, শিবাশিস সেন লিখেছেন সত্যি খুব একটা রিয়েলিস্টিক অ্যান্ড স্ট্রেঞ্জ আর প্যাথেটিক ঘটনা, অ্যান্ড অ্যাবাভ অল ইউর প্রেজেন্টেশন রিয়েলি ফ্যান্টাস্টিক। অনিন্দ চক্রবর্তী কমেন্ট করেছেন, উদিত দে কমেন্ট করেছেন, গীতা গোস্বামী, মৌসুমি দে, খুব ভালো কিন্তু ট্র্যাজিক এন্ড বোথ অফ লাইফ অ্যান্ড রিলেশনশিপ। হ্যাঁ, কাজিতা মান্না লিখেছেন মাত্র একটা ঘটনা, যেদিন যেমন ঘটনা আসে আমি সেদিন সেভাবে বলার চেষ্টা করি। আজও একটা ঘটনাই বললাম কারণ এই ঘটনাটা অনেকটা বড় হয়ে গেছে। নবনীতা দাস কমেন্ট করেছেন IS8385, কমেন্ট করেছেন শ্রিয়াঙ্কা, কমেন্ট করেছেন জয়া সেনগুপ্ত, নাইস প্রেজেন্টেশন অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ ম্যাম। সুদেশনা সিংহ রয় লিখেছেন প্যাথেটিক ঘটনা, সুদীপ্তা ব্যানার্জি, আশিস দাস, অমিতা ঠাকুর, সুরজিৎ চৌধুরী, MP18, সংঘমিত্রা শর্টস, অলোক রানা, মিথুন পাল, রাকেশ, সুমন সমাদ্দার, দামিনী পাল। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আর এভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য। অবশ্যই আপনাদের যেটা খারাপ লাগবে বা অসুবিধা হবে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।